আজ 25শে মার্চ 2025 আমাদের হুগলি সফরের তৃতীয় দিন। সকালবেলা জলখাবার সেরে আমরা চন্দননগর থেকে 13 কিলোমিটার দূরে টোটো করে চলে এলাম রাজহাটের আধারালয়ে। যোগীরাজ শ্যামাচরণ লাহিড়ীর দর্শনের উপর নির্মিত এই মন্দিরকে দেশ বিদেশের লোকেরা লাহিড়ী বাবার আশ্রম নামে চেনে। ঘন সবুজের মাঝে বিশাল এই আশ্রমটি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের জন্য খোলা। সকাল 10টা থেকে দুপুর 12টা এবং বিকেল 4টে থেকে সন্ধে 6টা। এখানে কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের জানা ছিল না, কালকেই আমরা এটা সেরে নিয়ে যেতে পারতাম। আমরা এই পথ দিয়ে তো গেছি, ইটাচুরা থেকে ফিরেছি না, এই যে এই যেখান দিয়ে আমরা ঢুকলে তোমরা ওই রাস্তা দিয়ে তো গেছি আমরা। 4 চাকা নিয়ে গেছে, 4 চাকা না, এই টোটো করে। হ্যাঁ, এই দুটো টোটো করে আমরা ইটাচুনা থেকে একদম চন্দননগর গেছি। 9051158236। আচ্ছা, এখানে যেসব সাইট সিন আছে ঘোরা, ওগুলো আমাদের পার হেড 200 টাকা করে নেওয়া হয়, একজনকার ভাড়া। চারজন এলেও সেই 1000 টাকা, 2 জন এলেও সেই 1000 টাকা। মানে আমরা ব্যান্ডেল স্টেশন থেকে ড্রপ করি, ব্যান্ডেল স্টেশন থেকে ড্রপ করে নিয়ে প্রথমে দেখায় শরৎচন্দ্র, শরৎচন্দ্রের পর গায়ত্রী আশ্রম, গায়ত্রী আশ্রমের পর লাহিড়ী বাবা, লাহিড়ী বাবার পর হংসেশ্বরী, হংসেশ্বরীর পর ব্যান্ডেল চার্চ, ব্যান্ডেল চার্চের পর ইমাম দেখিয়ে তারপর আবার স্টেশনে ছেড়ে। ঠিক আছে, গুড। ওদেরটা তো আছেই, আমি নম্বরটা বলে দেবো এখানে। ওই দুজন না, ওদের তো চন্দননগরে। ঠিক আছে, হ্যাঁ। তোকে ঢাকতে হবে না তো, না। তুমি কোনটা নেবে অসিত? তুমি কোন লাইনে দাঁড়াবে? হ্যাঁ, ও বাবা, এমনি আগে ছিল ধুতি বুতি পরে যেত, এখন এই সমস্ত উঠে গেছে। ওনার লাগবে, ওই যে বলছে ওনার লাগবে। হ্যাঁ, মাথা হ্যাঁ, আসবার সময় বেরোবার সময় যখন ওইটা দেখবো। সালে এই মন্দির নির্মাণের কাজ শুরু হয়েছিল। এর স্থাপত্য ও নান্দনিক সৌন্দর্য অতুলনীয়। আশ্রমের বিশাল ফটক দিয়ে প্রবেশ করলে প্রচুর আম গাছ এবং বিভিন্ন পরিচিত ও অজানা ফুলের বাগানে ভরা সারা মন্দির চত্বরটি। আশ্রমের ভেতর মূল মন্দির ছাড়াও অনেক মন্দির রয়েছে, যেমন নারায়ণ মন্দির, জগদ্ধাত্রী মন্দির, লোকনাথ মন্দির, কালী ও শ্রীরাম মন্দির। এদের পাশাপাশি খ্রিস্টান ও মুসলমানদের জন্য সমান সম্মানের সাথে পৃথক প্রার্থনা স্থানও রয়েছে।
হ্যাঁ বললো কি বুঝতে পারছো কি সমীর? একটা ইয়ের যোগের মুদ্রা নয়, এটা কারুকার্য রয়েছে, এটা কোনো মুদ্রা নয়। কি জানি, আমি তোমাকে সেই ভিডিওটা দেখাবো, আমি দেখে। কিন্তু এটা কোনো মুদ্রা নয় বলে এইটারই তার মধ্যেই যত রকমেরই আছে সেগুলো সমস্ত। কি বন্ধ কেন? কি লিখেছে ভেতরে? ছোলা বন্ধ, বারণ লেখা রয়েছে। সেটাই তো বলছি আমি, ওইটাই তো এখানে। আপনার ওই যন্ত্রটা কাজ কি? হ্যাঁ, না এটা আরো, এটা তো আরো ভালো কেন ছবি। এই যে ইতিহাস নিয়ে যে ঘাটাঘাটি করছে। না না, তাহলে ওনাদের ছবি দেওয়া রয়েছে। আমরা লাহিড়ী বাবার আশ্রম থেকে 6 কিলোমিটার দূরে দেবানন্দপুরে চলে এলাম। এই হলো ঔপন্যাসিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান। তার
বাসভবনে এখন সরস্বতী পাঠাগার নামে একটি লাইব্রেরি এবং তাঁর ব্যবহার করা কিছু জিনিসপত্র রাখা একটি মিউজিয়াম হয়েছে। এবার আমরা দেবানন্দপুর থেকে 8 কিলোমিটার দূরে বাঁশবেড়িয়া চলে এলাম হংসেশ্বরী মন্দির দেখতে। মন্দিরে অধিষ্ঠাত্রী দেবী হলেন হংসেশ্বরী। হিন্দু পুরাণে মা আদি জগৎজননী দক্ষিণা কালীর এক রূপ। 1799 সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরের নির্মাণ কাজ শুরু করান, কিন্তু 1802 সালে দ্বিতীয় তলা নির্মাণের পর মন্দিরটি অসম্পূর্ণ রেখে তিনি মারা যান। তার বিধবা স্ত্রী রানী শঙ্করী 1814 সালে এই মন্দিরের বাকি কাজ সম্পন্ন করেন। এখানে ওখানে তুলতে পারবো তো ছবি? হ্যাঁ, ষোলোশো সালে জমিদার রামেশ্বর রায় এই বাঁশবেড়িয়া বা বাঁশবাটিতে বসতি স্থাপন করেন। জমিদার রামেশ্বর রায়কে মুঘল সম্রাট আওরঙ্গজেব প্রায় 400 বিঘা জমির এই গ্রাম এবং জমিদারি উপহার দিয়ে তাকে রাজার মর্যাদাপূর্ণ উপাধি প্রদান করেছিলেন। সেই সময় থেকে তার বংশধরেরা এই অঞ্চলের রাজার মতো বসবাস করে আসছেন। মন্দিরের উল্টো দিকে এখন তাদের জমিদার বাড়ির কিছু অংশ আছে যেখানে তাদের বংশধরেরা থাকেন। রানী হংসেশ্বরী ছিলেন রাজা নৃসিংহদেব রায়ের মা, তাই দেবীকে মা হংসেশ্বরী নামে পূজা করা হয়। মূল মন্দিরের পাশেই আরও একটি মন্দির রয়েছে, অনন্ত বাসুদেব মন্দির। হংসেশ্বরী মন্দিরের স্থাপত্য সাধারণ মন্দিরের নকশা থেকে একটু আলাদা। এই মন্দিরের মোট 13টি মিনার বা রত্ন রয়েছে, এক একটি পদ্মকুড়ির মতন নির্মিত।
পাঁচতলা মন্দির ভবনের ভিতরকার কাঠামোটি মানবদেহের 5টি অংশ বজ্রক্ষ, ইরা, চিত্রিণী, পিঙ্গলা ও সুষমার মতো নির্মিত। মন্দিরটি এখন আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া কর্তৃক সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে। সবুজ লন ও নানা ফুল গাছের বাগান করা আছে মন্দিরের পুরো এলাকাটিতে। আমরা মন্দির প্রাঙ্গণে কিছুক্ষণ থাকার পর মন্দিরের ভোগ প্রসাদ নিলাম এবং প্রত্যেকে খুব তৃপ্তির সঙ্গে ভোগ খেলাম। এরপর আমাদের গন্তব্য বাঁশবেড়িয়া থেকে 8 কিলোমিটার দূরের ব্যান্ডেল চার্চ। গির্জাটি একটি পর্তুগিজ চার্চ এবং বাংলার প্রথম খ্রিস্টান প্রার্থনা ঘর। তাম্রলিপ্তির পতনের পর সপ্তগ্রাম বাংলার প্রধান বন্দরে পরিণত হয়। হুগলি একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হয়ে দাঁড়ায়। মধ্যযুগের শেষের দিকে এবং আধুনিক যুগের প্রথম দিকে ইউরোপ থেকে ব্যবসায়ীরা হুগলিতে আসতে শুরু করে। তাদের মধ্যে প্রথম পর্তুগিজরা ব্যান্ডেলে একটি বসতি স্থাপন করে 1535 সালে সপ্তগ্রাম বন্দর থেকে তাদের বাণিজ্য শুরু করে। ধীরে ধীরে ডাচ, ফরাসি এবং ডেনিশ ব্যবসায়ীরা যথাক্রমে চুঁচুড়া, চন্দননগর এবং শ্রীরামপুরে আসে। 1599 সালে পর্তুগিজরা এই ব্যান্ডেল চার্চটির নির্মাণ করে। 1655 সালে এক বিরাট পর্তুগিজ জাহাজ বঙ্গোপসাগরে প্রবল ঝড়ের মধ্যে পড়ে। রক্ষা পাওয়ার কোনো আশাই ছিল না। জাহাজের ক্যাপ্টেন চিরদয়াময়ী মারিয়ার কাছে প্রার্থনা করেন রক্ষা করার জন্য এবং মানত করেন যদি জাহাজটি রক্ষা পায় তাহলে যাত্রাপথে প্রথম যে গির্জাটি দেখা যাবে সেইখানে জাহাজের একটি মাস্তুল প্রদান করবেন। মাতার কৃপায় প্রবল ঝড় থেকে রক্ষা পায় জাহাজটি। কুমারী মারিয়ার অলৌকিক মূর্তির পুনঃপ্রতিষ্ঠার দিনে সেই ঝড়ে পড়া পর্তুগিজ জাহাজটি এসে পৌঁছায়
ব্যান্ডেল গির্জার ঘাটে। প্রতিশ্রুতি মতো জাহাজের ক্যাপ্টেন একটি মাস্তুল প্রদান করলেন এই ব্যান্ডেল চার্চকে। চার্চের প্রধান প্রবেশ দরজার বাম পাশে 70 ফুটের মাস্তুলটি পতাকা স্তম্ভ রূপে স্থাপিত ছিল। 2010 সালের 9 মে প্রবল সাইক্লোনে মাস্তুলটি ভেঙে পড়ে। আবার সরকারের উদ্যোগে সেটিকে গির্জা চত্বরের পূর্ব দিকে প্রতিষ্ঠা করা হয়েছে। দুভাগে বিভক্ত মাস্তুলটি দাঁড়িয়ে আছে অতীতের ইতিহাস বুকে নিয়ে। এই ডাচেদের সেই বিখ্যাত মাস্তুল, সেই মাস্তুলের কাঠটা এখানে এনে সেই ইতিহাস লেখা আছে এখানে। এই যে এই কাঠটা, ওই দেখো না, ওই যে ওপরে দড়ি টাঙাবার জন্য এই হ্যাসকল। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, চলো না, চলো যাই। হাত দেবো মানে হয়, হ্যাঁ হাত দেবো না। ঠিক আছে, বহুত পুরনো চার্চ। বহুত পুরনো চার্চ। চলো ভেতরে যাবে তো, চলো। বুঝছে? আচ্ছা আচ্ছা, তুমি চলো ওপরে। হ্যাঁ এখানে দাঁড়াও তুমি। হ্যাঁ তুমি এখানটা দাঁড়াও তাহলে ঠান্ডার মধ্যে, বা ভেতরে চলো না, ভেতরে ঠান্ডাতে দাঁড়াবে, ওটা ভালো। ও আচ্ছা, তাহলে এখানেই দাঁড়াও, ঠান্ডার মধ্যে দাঁড়াও। কাকু যাবে ওপরে উঠবে, তাহলে তুমি আর শিবানী এখানে দাঁড়াও। চলো ওপরে যেতে হবে, চলো ওপরে, ওই সোজা চলো।
একটু থাকতে ঘুরে নি। চলো স্বপন কাকু দাঁড়া এখানে। তুমি স্বপন দাঁড়া। তুমি এখানে দাঁড়াও। বেশি করতে হবে না। হ্যাঁ ওই যে ভিতরে ঢুকে আবার বন্ধ করতে হবে। হ্যাঁ চলো 5 का ওই না এখানে নো ফটোগ্রাফি, এই যে নো ফটোগ্রাফি। বলেছি তো, বলছি এখন পাওয়া যায় না। হ্যাঁ বললো বলছে মোচা করে দেবো, এঁচড় পারবো না। সকালে জিজ্ঞেস করলাম চলো ব্যান্ডেল চার্চ দেখে আমরা চললাম 1.5 কিলোমিটার দূরে অবস্থিত হুগলি ইমামবাড়া দেখতে। পুরনো ব্যান্ডেল শহরের রাস্তাঘাট ঘর বাড়ি দেখতে দেখতে চললাম। পথে পড়ল এককালের ধনী বাঙালি ব্যবসায়ী গৌরী সেনের বাড়ি। বাঙালি সমাজে তার নাম বেশ পরিচিত। একটি বিখ্যাত প্রবাদ আছে, লাগে টাকা দেবে গৌরী সেন। বর্তমানে তার বাড়িটির অবস্থা একদম ভালো নয়। এইটা 12টা, এটা 12টা তো একটা, এটা দুটো, আর এই 3-এর মাঝখানে, তার মানে 2:30 বাজে। ঘড়ি দেখো কটা বাজে? 2:30 থেকে একটু বেশি। একটু বেশি আছে কিছু বলে। তখন আর সেকেন্ডের হিসেব ছিল না, তখন এই ঘন্টা আর মিনিট। দেখো তখন 4 লেখা হতো, 4টে বা ইয়ে দিয়ে। তাতে শ্যাডোটা চেঞ্জ হবে না? হ্যাঁ হবে। উত্তরায়ণ, দক্ষিণায়ণ। এই যে এখানে ল্যাটিচিউডে দেখো নিচে হিসেব লেখা আছে, ওর নিচে একটা ল্যাটিচিউড আছে। সময়টা তো একই থাকে, কিন্তু না আগে পিছে তো হবে। ধরো তখন শীতের দিনে হুগলি ইমামবাড়া তৈরি হয়েছিল 1841 থেকে 1861 সাল পর্যন্ত, দীর্ঘ প্রায় 20 বছর ধরে। মানবপ্রেমিক হাজী মোহাম্মদ মহসিনের রেখে যাওয়া অর্থ বা ফান্ড থেকে তৈরি হয়েছিল হুগলি ইমামবাড়া। ধর্মীয় রীতি, শিক্ষা ও জনকল্যাণমূলক কাজের জন্য হাজী মোহাম্মদ মহসিন জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে তার সম্পত্তিকে ওয়াকফ অর্থাৎ দেবোত্তর করেছিলেন। তিনি ছিলেন এক ধনী শিয়া মুসলিম পরিবারের সদস্য এবং হজ করার পর তিনি হাজী উপাধি অর্জন করেন। ইমামবাড়ার ভিতরটি মার্বেল, মোমবাতি এবং ঝুলন্ত লণ্ঠন দিয়ে সাজানো। প্রার্থনা ঘরের পূর্ব দিকের দেওয়ালে খোদাই করা আছে কুরআনের জটিল নকশা এবং পাঠ। ইমামবাড়ার প্রধান আকর্ষণ হল ঘড়ির টাওয়ার। মীর কেরামত আলী 11,721 টাকা দিয়ে বিলেত থেকে ঘড়িটি কিনেছিলেন। ঘড়িটিতে সপ্তাহে একদিন দম দিতে হয়। দম দিতে কমপক্ষে 2 জন লোক লাগে। দম দেওয়ার চাবিটির ওজন প্রায় 20 কিলোগ্রাম। ঘড়ির মেশিন ঘরের ঠিক উপরে 3টি ঘন্টা আছে, যার ওজন যথাক্রমে 80 মণ, 40 মণ ও 30 মণ। মাঝারি ও ছোট ঘন্টা দুটি 15 মিনিট অন্তর বাজে এবং বড় ঘন্টাটি প্রতি 1 ঘন্টা অন্তর বাজে। ঘড়ির কাঁটাগুলি আজও নিয়মিত চলছে এবং খুব সম্ভবত ভারতবর্ষের অন্য কোথাও এত বড় এবং এত পুরনো চালু ঘড়ি নেই।
এরপর আমরা চন্দননগরে ফিরে এলাম এবং প্রথমে দেখলাম হুগলি নদীর ধারে স্ট্যান্ডে অবস্থিত ফরাসি মিউজিয়ামটি। ডুপ্লেক্স প্যালেসটি 1740 সালে ফরাসি ভারতের গভর্নর জেনারেল জোসেফ ফ্রান্সোয়া ডুপ্লের সরকারি বাসভবন হিসেবে নির্মিত হয়েছিল। 1961 সাল থেকে এই ভবনটিকে একটি মিউজিয়াম রূপে ব্যবহার করা হয়। 18 শতকের ফরাসিদের প্রাচীন জিনিসপত্র, কামান এবং জেনারেল ডুপ্লের ব্যক্তিগত জিনিসপত্রের সঙ্গে এই অঞ্চলের ফরাসি উপনিবেশের অতীতকে খুব সুন্দরভাবে প্রদর্শন করা আছে এই মিউজিয়ামে। বর্তমানে এখানে ফরাসি ভাষা শেখানোর ক্লাস হয় এবং ইন্দো ফরাসি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন হয়। মিউজিয়ামের ভিতর ছবি তোলা কঠোরভাবে নিষিদ্ধ। তারপর দেখলাম 1740 সালে ইন্দ্রনারায়ণ রায়চৌধুরী দ্বারা নির্মিত নন্দদুলাল মন্দিরটি। দোচালা এই মন্দিরটি প্রাচীন ভারতীয় ভাস্কর্যের এক চমৎকার নমুনা। মন্দিরে কোষ্ঠী পাথরের নন্দদুলালের প্রতিমা আছে। দোলযাত্রা এবং জন্মাষ্টমী এখানকার প্রধান উৎসব। প্রতি বছর জন্মাষ্টমীতে দুদিনের অনুষ্ঠান হয় এবং দ্বিতীয় দিনটি নন্দ উৎসবের মাধ্যমে শেষ হয়। উৎসবের দিনগুলিতে অনেক লোক আসেন এই মন্দির প্রাঙ্গণে। 1757 সালে মার্চ মাসে ইংরেজদের সঙ্গে ফরাসিদের যুদ্ধের সময় মন্দিরটির অনেক ক্ষতি হয়েছিল। কথিত আছে যে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ব্রিটিশরা এই মন্দিরের মূল কৃষ্ণ মূর্তিটি ভেঙে ফেলে এবং তখনকার দিনের প্রায় 65 লক্ষ টাকার সম্পত্তি লুট করে নেয়। এর কেস আমিও জানি না, অনেক পুরনো সেটাই তো জানি। এও বহু পুরনো মন্দির। পড়েছে ছেলেটা কালিপানি পাঠারা। হ্যাঁ, সবার শেষে আমরা এলাম আমাদের থাকবার জায়গা আলোর খুব কাছেই চন্দননগর স্টেশনের পশ্চিম দিকে বউবাজারের ব্রাহ্মণ পাড়ার কাছে অবস্থিত বিশালক্ষী মাতার মন্দির দেখতে। মন্দিরের গায়ে ফলকে দেখলাম মন্দিরটির প্রতিষ্ঠা করেছিলেন
করুণাময় বসু 906 বঙ্গাব্দে।